আসসালামু আলাইকুম। শুরু করছি রহস্যময় এক গল্প, ছায়া। জীবনে সবকিছু বেশ স্বাভাবিকভাবেই চলছিল। কিছু ঝামেলা ছিল, তবে সম্প্রতি বুঝলাম আমার সবচেয়ে বড় সমস্যা আমার কলিগ রাতুল। যদিও ছেলেটা খারাপ না, তবুও। যাই হোক, ঘটনা সোজাসুজি বলি। প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠা, ব্রেড জেলি মুখে গুজে অফিসের জন্য দৌড়ানো, রাস্তায় জ্যামে আটকে থেকে শেষে বসে ঝাড়ি খাওয়া, এভাবেই চলছিল দিনগুলো। তবে সবকিছুতে মশলার মতো যোগ হলো রাতুলের সঙ্গ। কিন্তু হঠাৎ ছেলেটা বদলে গেল। একদিন দেখলাম ওর চোখের নিচে কালো দাগ, চুল অগোছালো, চাপ ভাঙা, কেমন যেন লাগলো। সবটা জানার জন্য একদিন তাকে চেপে ধরলাম। সে যা বলল তা শুনে আমি আরো টেনশনে পড়ে গেলাম। বুঝলাম ও মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তাই দ্রুত ওর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাতুলের বাসা নবীনগরের শেষ প্রান্তে। 11:30টায় পৌঁছালাম। মোটামুটি ভালো বাসা, দুটো বেডরুম, কিচেন, ড্রয়িং রুম, আর ফার্নিচারও বেশ দারুণ। সবচেয়ে ভালো লেগেছে ব্যালকনিটা, পশ্চিমমুখী, যেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই চমৎকার সূর্যাস্ত দেখা যায়। ভাবলাম একদিন কফি আর বই নিয়ে এখানে সময় কাটাবো। তবে বাসার রংটা একটু অদ্ভুত লাগলো। তোর বাসাটা দারুণ রে ভাই, ভাত মুখে পুড়তে পুড়তে বললাম। হয়তো মুখ ভর্তি থাকায় কথাটা ঠিক মতো বুঝলো না রাতুল। সে তাড়াহুড়ো করে ভাত, ডাল আর আলু ভর্তা বানিয়েছে। সবই ঠিক ছিল, শুধু ডালে লবণ একটু বেশি হয়ে গিয়েছিল। তবুও আমি গপ গপ করে খেয়ে নিলাম। পেট খালি থাকলে সবই অমৃত মনে হয়। রাতুল প্লেটের দিকে তাকিয়ে আছে, ভাত নাড়ছে কিন্তু মুখে দিচ্ছে না। খেয়ে নে, এভাবে চললে তুই বাঁচবি কেমন করে? আমার ভাত খেতে ভালো লাগছে না ফিয়াদ, তুই খা, বলে প্লেট নিয়ে কিচেনে চলে গেল সে। বিছানায় শোয়ার সাথে সাথেই ওয়াশরুম থেকে বিকট একটা চিৎকার শুনলাম। ফিয়াদ! সঙ্গে সঙ্গে দৌড় দিলাম। রাতুলের ঘরের ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। কিছুক্ষণ পর হঠাৎ করে সব শান্ত হয়ে গেল। দরজা ধাক্কালাম, লাভ হলো না। শেষে দরজা ভেঙে ঢুকলাম। বেসিনের কাছে উপর হয়ে পড়ে আছে রাতুল। কি হয়েছে? আমি আর সহ্য করতে পারছি না রে। কাঁদতে শুরু করলো রাতুল। পুরুষ মানুষ যে এত অসহায়ের মতো কাঁদতে পারে তা আগে কখনো দেখিনি। ওকে সামলাবো না নিজেকে সামলাবো বুঝতে পারছিলাম না। অনেক জোরাজোরির পর ও মুখ খুলল। ফ্রেশ হতে গিয়েছিলাম, হঠাৎ বেসিনের আয়নায় তাকিয়ে, আর কি থামলি কেন, কি দেখলি? ওকে দেখলাম, বিটকুটে চেহারা, তার মুখ মনে করতে চাই না, তবুও সামনে ভেসে ওঠে। খুবই ভয়ের। ঘেমে একাকার হয়ে রাতুলের গেঞ্জিটা শরীরে লেপ্টে গেছে। রুমাল বের করে দিলাম। সে কপালের ঘাম মুছে আবার বলতে শুরু করলো। খুব ভয়ানক দেখতে সে, ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ না নজর সরাই ততক্ষণ সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। পানির গ্লাস একদমে শেষ করে রাতুল, শান্ত হয়ে যা, আমি দেখতে চাই কে সে, এক্ষুনি যাচ্ছি। বলতে বলতে উঠলাম। তখন রাতুল বলল, যাস না, সহ্য করতে পারবি না ওর চেহারা। জোর করে গেলাম, কিন্তু ওয়াশরুমে গিয়ে কিছুই পেলাম না সন্দেহ করার মতো। দিন দিন রাতুলের সমস্যাটা বাড়ছিল। একদিন সে কিচেনে সবজি কাটছিল, হঠাৎ চিৎকার করে সে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওকে তুলে বসানোর চেষ্টা করলাম। পরে ও বলল জানালার কাছে দেখেছে পেছনে সেই জন্তুটা দাঁড়িয়ে আছে। এরপর রাতের ঘুমও বন্ধ করে দিল রাতুল। স্বপ্নে সে ওই জিনিসটাকে দেখে। আমি আরো চিন্তিত হয়ে সিদ্ধান্ত নিলাম ডাক্তার দেখাবো, ওর চিকিৎসা দরকার। আজ দ্বিতীয়বারের মতো রাতুলকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিলাম। ওনার রুমটা খুব সুন্দর, ফিকে নীল রঙের ঘরটি বেশ পরিপাটি। পশ্চিমের বড় জানালা গলিয়ে নরম আলো প্রবেশ করছিল। জানালার পাশে ঘন সবুজ গাছের টব। ঘরের মাঝ বরাবর রয়েছে একটি বড় ডেস্ক, যেখানে রোগীর ফাইল, নোটবুক এবং কম্পিউটার রাখা। ডেস্কের অপর পাশে রোগী বসার জন্য আরামদায়ক একটি সোফা। দেয়ালে কিছু শান্তিপূর্ণ শিল্পকর্ম ও প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং ঝুলছিল। এক কোণে বইয়ের একটি শেলফ রয়েছে, যেখানে মানসিক স্বাস্থ্য, আত্ম উন্নয়ন ও সম্পর্ক বিষয়ক বিভিন্ন বই রাখা ছিল। অ্যাসেনশিয়াল অয়েলের সুবাস ঘর জুড়ে ছড়িয়েছিল। অনুমতি নিয়ে আমরা ভেতরে গেলাম। মধ্যবয়সী ভদ্রলোক, কালো ফ্রেমের চশমা, গভীর দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকালেন। মুখে লেগেছিল এক প্রসন্ন হাসি। উনি আমাদের সালাম দিলেন। ডাক্তার হাসি মুখে রাতুলের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন? রাতুল শুধু তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। তাই আমি শুরু করলাম, আপনি যা যা পরামর্শ দিয়েছিলেন সবই করেছি, তারপরও কোনো উন্নতি হচ্ছে না স্যার। বুঝতে পারছি না কি করব এখন। হঠাৎ রাতুল বলে উঠল, ও সব জায়গায় থাকে,
রাতে পায়ের কাছে বসে থাকে, ঘুম ভাঙলেই দেখি ও তাকিয়ে আছে। জানালায় তাকালেই দেখি বাইরে থেকে আমার দিকে দেখছে। বিটগুটে চেহারা, আমি আর সহ্য করতে পারছি না। কথাগুলো বলে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো সে। আমি হতাশ হয়ে ওকে দেখলাম। স্যার, ওর অবস্থা খুব খারাপ, প্লিজ ওকে বাঁচান। ডাক্তার কিছুক্ষণ রাতুলের দিকে তাকিয়ে রইলেন, ভ্রুকুচকে দাড়িতে হাত বোলালেন, তারপর বললেন, ওষুধগুলো চলুক, তবে আমি আপনাদের আরেকটি পরামর্শ দিই। আমার মনে হচ্ছে বিষয়টা বেশি ক্রিটিক্যাল ও প্যারানরমালও। ওনাকে একজন ভালো রাকির কাছে নিয়ে যান, রুকাইয়া করিয়ে দেখুন। আর হ্যাঁ, আয়না দেখার সময় অবশ্যই আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলুকি এই দুয়াটি পড়বেন রাতুল সাহেব, আর ইবাদতে মনোযোগী হবেন। রাতুল নীরবে সবকিছু শুনছিল। আমাকে নিয়ে বাইরে এসে উনি বললেন, উনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, সম্ভবত ফোবিয়ার কারণে এমনটা হয়েছে, যা সময়ের সাথে সাথে বাড়ছে। আর আমি সন্দেহ করছি হয়তো প্যারানরমাল বিষয় অর্থাৎ জিনগঠিত সমস্যাতেও ভুগছেন উনি। ডাক্তারের কথা শুনে আমার চোখ কপালে উঠল। কত অদ্ভুত রহস্য লুকিয়ে আছে এই পৃথিবীতে। প্রায় 3 মাস হয়ে গেছে, রাতুল এখন প্রায় সুস্থ। যদিও আমি ওসবে তেমন ইন্টারেস্টেড নই, তারপরও মানতেই হচ্ছে ডাক্তার সাহেবের পরামর্শ কাজে দিয়েছে। যাই হোক, আমারও কাজ শেষ, তাই ফিরে এসেছি নিজের বাসায়। সবকিছু আবার আগের মতোই হয়ে গেছে। সেই লেট করে ঘুম থেকে ওঠার খারাপ অভ্যাস, নাকে মুখে খাবার গুজে দৌড়ানো, জ্যাম, বসের ঝাড়ি, এটাই আমার জীবন চক্র। আজকে আবারও ওকে দেখলাম। কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, চোখ খুলতেই দেখি ও আমার পাশে বসে আছে। ও রবিন ডায়েরিটা বন্ধ করে নীল ফাইলটা হাতে নিল। ফাইলের দ্বিতীয় পৃষ্ঠায় একটি পেপার কাটিং এ চোখ পড়ল। সেখানে 2 বছর আগের একটি দুর্ঘটনার খবর। শিরোনাম, অটোরিকশা থেকে ঝাঁপিয়ে রাস্তায় পিষ্ট এক অফিস কর্মী। আত্মহত্যা না অন্য কিছু? রবিন ফাইলটা বন্ধ করে রেখে দিল। ফিয়াজ শাহরিয়ারের নামটা লাল মার্কার দিয়ে লেখা ফাইলের উপর। ফিয়াজ সাহেবের কেসটা বেশ অদ্ভুত, তাই না স্যার? শফিক আহমেদের দিকে তাকিয়ে প্রশ্ন করল রবিন। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালেন ডাক্তার শফিক। সত্যিই অদ্ভুত। প্রথমে উনি নিজের কলিগের সমস্যা নিয়ে এসেছিলেন, পরে কলিগ সুস্থ হলেও উনি নিজে অসুস্থ হয়ে পড়লেন। আয়না তাকাতে ভয় পেতেন, অদ্ভুত সব জন্তু দেখতেন। আপনি ওনার ডায়েরিটা কিভাবে ফেলেন স্যার? ভেতরের উৎসাহ চেপে রাখতে পারল না রবিন। ওনার মৃত্যুর পর এগুলো মিস্টার রাতুল, মানে ফিয়াজ সাহেবের কলিগ, আমাকে দিয়ে গিয়েছিলেন। তিনি ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু ফিয়াজ সাহেবের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন। আচ্ছা, সেদিন উনি হঠাৎ মাঝপথে কেন লাফ দিয়েছিলেন? আপনার কি মনে হয়? শফিক আহমেদ ডায়েরিটা হাতে তুলে নিয়ে আবারও পড়তে লাগলেন। আমার ধারণা ওনার মানসিক অবস্থা বেশ খারাপ ছিল। তিনি খুব সম্ভবত স্পেকট্রোফোবিয়াতে ভুগছিলেন। এটি একটি ভয়াবহ মানসিক ব্যাধি, যেখানে আয়না নিজের প্রতিবিম্ব দেখায় ভয় তৈরি হয়। তার আয়না ভীতিটা মারাত্মক রূপ নিয়েছিল। এর পাশাপাশি হয়তো জিনের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন উনি। এই ধরনের রোগীরাও আয়নায় ভয়ানক জিনিস দেখতে পায়, যেমন জিন। ওনার কলিগের ক্ষেত্রে যে পরামর্শগুলো দিয়েছিলাম, উনি নিজেও যদি এগুলো মানতেন তাহলে উনি উপকৃত হতে পারতেন হয়তো। আর সঠিক সময় চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো এই সমস্যাটা এতটা মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারতো না। অবশ্য এটাই হয়তো তার ভাগ্যে ছিল। তাই আমাদের দেশে ও সমাজে এখনো মানসিক অসুস্থতাকে বড্ড অবহেলা করা হয়। অথচ শারীরিক রোগের যেমন চিকিৎসা দরকার, মানসিক রোগেরও চিকিৎসার দরকার আছে। অবহেলার কারণে দুটোই মারাত্মক পর্যায়ে চলে যায়। ফিয়াজ সাহেব বিষয়টা এড়াতে এড়াতে এই বিপত্তি ঘটিয়েছেন। আমার খুব খারাপ লেগেছে ওনার ঘটনাটা দেখে। শিক্ষক হিসেবে তোমার প্রতি আমার উপদেশ রইল, পরিচিতদের এ বিষয়ে সতর্ক করবে তুমি, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবে। শফিক আহমেদ ফাইলটা টেবিলে রেখে বললেন, ফিয়াজ শাহরিয়ার, আল্লাহ আপনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত দিক, আমিন। এতটুকুই ছিল এই রহস্যময় গল্প ছায়াতে। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং এরকম রহস্যময় এবং মজার মজার গল্প পেতে অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।